সাব্বির অফিস থেকে এসে পোশাক চেঞ্জ করছে। পাশের খাটে মন খারাপ করে বসে আছে কাজল। সাব্বির কাজলকে জিজ্ঞেস করলেন, আমি অফিস থেকে আসলাম আর তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? জবাবে কাজল বললেন, তোমাকে কতবার বলেছে এই চাকরিটা ছেড়ে দাও। এখানে চাকরি করে সামান্য কয়টা টাকা বেতন পাও। বাড়তি ইনকাম করার সুযোগ থাকলেও তুমি কারো কাছে ঘুষ নাও না। বউয়ের কথা শুনে সাব্বির বললেন, দেখো কাজল, আমি যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে সংসার ভালো মতন চলে যায়। তাহলে আমার ঘুষের টাকা নেওয়ার দরকার আছে? আমি চাইলে প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ঘুষ নিতে পারি। একবার চিন্তা করে দেখো, আমার দাদা মারা গেছে অনেক আগে। আমার বাবা অথবা আমরা কেউ আমার দাদার কবর জিয়ারত করতে চাই না। আমার দাদা কিভাবে টাকা উপার্জন করে সংসার চালিয়েছে আমরা কিছুই জানি না। উনি মৃত্যুর আগে অনেক সম্পদ আমার বাবার নামে রেখে গেছেন। উনি মারা গেছেন, অথচ আমরা ওনার কবরটা পর্যন্ত জিয়ারত করি না। আমি মরে গেলে আমার ছেলে বা আমার নাতি আমার কবর জিয়ারত করবে না। আমি যদি এখন মানুষের টাকা ফাঁকি দিয়ে ঘুষ খাই, কবরে আমাকে এর জবাব দিতে হবে। কি প্রয়োজন আছে 2 দিনের আরামাসের জন্য মানুষের মনে কষ্ট দিয়ে ঘুষ খাওয়া? আমি যে টাকা বেতন পাই আল্লাহ তাআলা তো আমাকে ভালোই রেখেছে। সাব্বিরের কথা শুনে কাজল রেগে গিয়ে বললেন, তোমার সততা নিয়ে তুমি থাকো। তোমার সততার কারণে আমি ভালো একটা শাড়ি কিনতে পারি না, ভালো একটা গহনা বানাতে পারি না। আমার বান্ধবী আরিফা, ওর স্বামী সরকারি চাকরি করে, 30,000 টাকা বেতন, অথচ উত্তরাতে 50,000 টাকা ফ্ল্যাট ভাড়া করে থাকে। নিজে গাড়ি কিনেছে, জমি কিনেছে বাড়ি করার জন্য, আর তুমি কিছুই করতে পারলে না। বউয়ের কথা শুনে সাব্বির কাজলকে ধমক দিয়ে বললেন, আমি সামর্থ্য অনুযায়ী তোমাকে সবকিছু দেওয়ার চেষ্টা করি, এর থেকে বেশি চাইলে আমি দিতে পারবো না। সাব্বিরের কথা শুনে সাব্বিরের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেলেন কাজল। সাব্বির হতাশা নিয়ে ওখানেই বসে পড়লেন। চিন্তা করতে লাগলেন, আজ আমি সুদ খাই না দেখে আমার বউয়ের চাহিদা মেটাতে পারে না, যার কারণে বউ আজ আমার সাথে ঝগড়া করে বাইরে চলে গেল। রেশমা আর শুভ ড্রয়িং রুমে দুজন ঝগড়া করছে। ঝগড়ার এক পর্যায়ে শুভ রেশমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন। কাজল ড্রয়িং রুমে ঢুকতেই কাজলের চোখে পড়ল রেশমার গালে চর দেওয়ার ঘটনাটি। কাজলকে দেখিয়ে রেশমা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল, আর শুভ রাগ করে ওখান থেকে চলে গেল। কাজল রেশমার কাছে গিয়ে বললেন, কাজল, শুভ ভাই তোর গায়ে হাত তুলল, তুই কিছুই বললি না। জবাবে রেশমা বললেন, আর বলিস না বান্ধবী, বিয়ের পর থেকে এমন কোনো দিন না যে শুভ আমার সাথে ঝগড়া করে না। আজ আমার সাথে ঝগড়া করে আমার গায়ে হাত দিল। রেশমার কথা শুনে কাজল বলতে লাগলেন, তুই না তোর স্বামীর নামে আমার কাছে কত প্রশংসা করতে। তোর স্বামী মাসে 4-5 লাখ টাকা ইনকাম করে, তুই যখন যা চাস তোর স্বামী তোরে তাই দেয়। আর আমি আজ এটা কি দেখলাম? তাহলে তুই কি আমাকে মিথ্যা বলেছিলে? জবাবে রেশমা বললেন, আমি তোর কাছে যা বলেছিলাম সবই সত্যি। আমার স্বামী মাসে 4-5 লাখ টাকা ইনকাম করে। বান্ধবী, টাকা দিয়ে কখনো সুখী হওয়া যায় না। সুখী হতে হলে স্বামী স্ত্রীর মাঝে একটা ভালোবাসা থাকতে হয়। আমাদের মাঝে সেই ভালোবাসাটা নাই। আমাদের টাকা পয়সার অভাব নাই, অভাব শুধু আমাদের দুজনের মাঝে ভালোবাসা। আমার স্বামী টাকার পিছনে ছুটে বেড়ায়, একবারও আমার কথা চিন্তা করে না। একজন বউর কি চাইতে থাকতে পারে? সেটা যদি একজন স্বামীর মাথায় না থাকে, টাকা দিয়ে কি করব বল? রেশমার কথা শুনে কাজল চিন্তা করতে লাগলেন, ওদের সংসারে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওদের সংসারে কোনো সুখ শান্তি নাই। আমার স্বামী অল্প টাকা ইনকাম করলেও আমাদের সংসারে তো ভালোবাসার অভাব নাই। তাহলে আমি কেন আমার স্বামীর সাথে ঝগড়া করে চলে আসলাম? এই কথা ভেবে কাজল ওখান থেকে চলে আসলেন। সাব্বির ড্রয়িং রুমে সোফার উপর বসে বসে চিন্তা করতে লাগলো, বউকে খুশি করতে হলে কি করা যায়। এর মাঝে কাজল এসে সাব্বিরের পাশে বসে হাত ধরে বললেন, আমি তোমাকে ভুল বুঝে বাড়ি থেকে চলে গিয়েছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। জীবনে সুখী হতে হলে শুধু টাকা পয়সা দিয়ে সুখী হওয়া যায় না। সুখী হতে হলে স্বামী স্ত্রী দুজনের ভালোবাসায় সংসার সুখ শান্তি বয়ে আনে। আমি তোমাকে আর কোনোদিন বলবো না অনেক টাকা ইনকাম করতে। টাকার সাথে সাথে মানুষের রূপ বদল হয়ে যায়। আমি তোমার কোনো কিছু বদল হতে দিব না। তুমি যেমন আছো তেমনই থাকবে। প্রয়োজনে আমরা দুজন লবণ ভাত খেয়ে বাকি জীবন পার করে দিব। বউয়ের কথা শুনে সাব্বির খুশি হয়ে বউকে পাশে বসে হাসিমুখে গল্প করতে লাগলেন। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর জীবনে সবথেকে সুখীময় জীবন। বন্ধুরা,
আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।